আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে সন্ধ্যা একটু আলোচনা করতে চাইছি, কিন্তু আসলে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বলতে পারি নাই। তো আমি যে কথাটা বলবো সেটা হলো বন্ধ্যাত্ব বা সন্তান হয় না, বা শুক্রাণু 10% বা 15%, বা অনেকেরই শুক্রাণু নেই, অথবা জরায়ুতে টিউমার, ওভারিতে টিউমার, বা টিউব ব্লক, অথবা থাইরয়েডের সমস্যা, বা স্বামীর যৌন সমস্যা, এগুলোই আসলে বন্ধ্যাত্বের কিছু কারণ, এবং আসলে এগুলোই মূল কারণ। তো অনেক সময় আমরা ডায়াগনস্টিকের উপরেই নির্ভর করে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যায়, এবং ব্যর্থতার কারণেই চিকিৎসা সমাপ্ত করে, আর চিকিৎসা অনেকে করে না হতাশার কারণে। আসলে চিকিৎসা, বহুত রকম চিকিৎসা আছে, প্রত্যেকটা চিকিৎসারই আলাদা কিছু নিয়ম কারণ আছে। তো অ্যালোপ্যাথি চিকিৎসাটা হলো ডায়াগনস্টিকের উপরে নির্ভর করে ওনারা রোগ নির্ণয় করে চিকিৎসা দেয়। আর আমরা হোমিও ডাক্তার, আমরা কিন্তু রুগীর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। আমরা রুগীদের কিছু মানসিক, শারীরিক লক্ষণ, এই লক্ষণের উপরে, এই কথার উপরে ভিত্তি করে আমরা চিকিৎসা করি। আসলে মানুষের মনের ভিতরে যদি, শরীরের ভিতরে যদি অশান্তি থাকে, তখন কিন্তু এটা কথাবার্তার মাধ্যমে, তার চালচলনের মাধ্যমে এটা প্রকাশ পায়। যখন মানুষের মন ভালো থাকে, তখন তার কথাবার্তাও ভালো থাকে, তার অনেক সময় গুনগানে গান গায়। আর যখন মানুষের শরীরে অশান্তি থাকে, সুখ থাকে না, তখন মানুষের কথাবার্তা, চালচলন সব কিছুই ভিন্নতার প্রকাশ পায়। মেজাজ গরম থাকে, খিটখিটে হয়ে যায়, বিভিন্ন সমস্যা। তো আমরা হোমিও ডাক্তাররা কিন্তু আসলে এইগুলার উপরেই নির্ভর করেই চিকিৎসাটা করি। তখন সঠিকভাবে যদি ওষুধ দিতে পারি, আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে না, আমরা সফলতা পাই। সেটা আমার বাস্তব জীবনে আমি অনেক ধরনের রোগী দেখছি এবং চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ চিকিৎসা হয়েছে। তো বন্ধ্যাত্ব যে কথাটা, বন্ধ্যাত্ব আসলে গনোরিয়া। আমি আমার চেম্বারে অনেক শিক্ষিত রোগী আসে, অনেক ভালো ফ্যামিলির রোগী আসে। আসলে অনেকেই গনোরিয়ার মূল ব্যাখ্যা জানে না, যে গনোরিয়াটা কি, আর সেটার কি কি লক্ষণ, বা সেটা থেকে মানুষের কি কি সমস্যা হতে পারে, অনেকেই আসলে ধারণা নেয়। তো কিন্তু তারা দেখা গেছে অনেকেই অনেক উচ্চশিক্ষিতই, কিন্তু এগুলা নিয়ে আসলে ধারণা নাই। তো আসলে বন্ধ্যাত্ব রোগটা কিন্তু গনোরিয়া রোগেরই একটা কারণ। তো গনোরিয়া রোগটা হলো, এই রোগটা স্বামী বা স্ত্রী বা পার্টনার, যেই কারো হোক, যদি অবিবাহিত হয়ে থাকে, যদি বিয়ের আগে কোনো মহিলার সাথে তার সম্পর্ক থাকে, এখন ওই মহিলার যদি গনোরিয়া রোগে আক্রান্ত থাকে, তখন একটা পুরুষ যদি তার সাথে অনিরাপদভাবে মেলামেশা করে, তখন তার শরীরে গনোরিয়া রোগ আসবে। আবার দেখা গেছে কি, একটা পুরুষের শরীরে গনোরিয়া রোগ আছে, একটা মহিলা সুস্থ, তার সাথে যদি মেলামেশা করে, তখন এই গনোরিয়া রোগটা আসে। অথবা বিয়ের পরে যদি স্বামীর গনোরিয়া রোগ থাকে, স্ত্রীকে পায়, স্ত্রীর গনোরিয়া রোগ থাকলে স্বামীকে পায়। তো এটা আসলে যে কোনো সময়ে এটা
বিয়ের 20 বছর, 10 বছর, 15 বছর আগেও যদি সে কোনো নারীর সাথে কোনো মেলামেশা করে, তখন এই রোগে যদি আক্রান্ত হয়, সে 20 বছর 30 বছর পরে যদি বিয়ে করে, তখন তার স্ত্রী এটাতে আক্রান্ত হবে। সরাসরি যে গনোরিয়া রোগটা আসে সেটা হলো যৌন মিলনের মাধ্যমে আসে, আর সেটারই উপসর্গ হলো যৌন মিলনের পরে 6 দিন অথবা 7 দিন পরে তার প্রস্রাবের রাস্তা জ্বালা পোয়া করবে, ব্যথা করবে, কিটকিট করে কামড় মারবে, প্রস্রাব ক্লিয়ার হবে না, শরীরে জ্বর থাকবে এবং ফুস যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে ফুস বাইর হবে। তো এটা হইলো সরাসরি আক্রমণ। আর দেখা গেছে এই গনোরিয়া রোগ আবার বাবার থাকলে ছেলের হবে, দাদার থাকলে নাতির, দাদার পরে বাবারও, বাবার পরে ছেলের, এইভাবেই বংশক্রমিকভাবেও সেটা আক্রমণ করে। আর যেটা বংশক্রমিকভাবে আক্রমণ করে সেটা প্রস্রাবের সাথে পুজ যাবে না, সেটার লক্ষণ হবে প্রস্রাব ক্লিয়ার হবে না, অথবা অন্যান্য যে উপসর্গ আমি যেই কথাটা বারবার বলি মানুষকে, আসিলটাই গনোরিয়ার একটা বহিঃপ্রকাশ। মানুষের শরীরে যদি গনোরিয়া রোগ থাকে আর সেটার বহিঃপ্রকাশ হলো আসিল, এবং এই আসিলটা বংশক্রমিকভাবে আসতে পারে, নিজের কারণে আসতে পারে, সেলুনের কারণে আসতে পারে, বিভিন্ন মাধ্যমে এই গনোরিয়া রোগটা, এই আসিলটা আসে। তো আসলে এই গনোরিয়া রোগটা একটা উপবিষ। আমরা যেমন কীটনাশক এটাকে বিষ বলি, আর গনোরিয়া রোগটা হলো একটা উপবিষ, এটাও একটা বিষ। এই বিষটা মানুষের শরীরের হার্ট, কিডনি, লিভার, ফুসফুস, প্রস্টেট গ্ল্যান্ড, অন্ডকোষ, জরায়ু, ওভারি, যেই গ্রন্থিগুলো, যেই পার্টসগুলো আছে সেগুলো যখন আক্রমণ করে তখনই হাড়ের সমস্যা হলে বলে যে হাড়ের রোগ। তো এইভাবে কিডনির সমস্যা হলে কিডনির রোগ। ঠিক বন্ধ্যাত্ব যেই সমস্যাটা দেখা দেয় সেটা হলো প্রজনন। আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের প্রজনন, মহিলাদের হইল জরায়ু, ওভারি, এবং পুরুষের হইল অন্ডকোষ, যেখানে শুক্রাণু সৃষ্টি হয়, উৎপাদিত হয়। সেখানে যদি এই গনোরিয়া রোগটা আক্রমণ করে তখনই মানুষের বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হয়। সেটা নিজের কারণেও গনোরিয়া আসতে পারে অথবা বংশক্রমিকভাবেও আসতে পারে। এখন এই গনোরিয়া রোগটা যখন অন্ডকোষে যখন আক্রমণ করে তখন তার শুক্রাণুটা উৎপাদন কমিয়ে দেয়। যেহেতু গনোরিয়াটা একটা উপবিষ, যেখানে বিষ সেখানে কোনো প্রাণী থাকতে পারে না। একটা পুকুরে যখন আমরা মাছ থাকে, সেখানে যদি কোনো কীটনাশক দেওয়া হয় সেখানে কখনোই মাছ বাঁচবে না। একটা মানুষকে যদি কীটনাশক খাওয়ানো হয় সেই মানুষ কখনোই বাঁচবে না। ঠিক উপবিষ গনোরিয়া, ঘনকক্কাস যে জীবাণু, সে জীবাণুর যখন শুক্রাণু এই অন্ডকোষে আক্রমণ করে তখন এই বিষের কারণেই এখানে শুক্রাণু থাকতে পারে না। এখানে শুক্রাণু উৎপাদন হ্রাস পাবে, অথবা শুক্রাণু একবারে নীল হয়ে যাবে, অথবা শুক্রাণু যেই কটা আছে সেটা দুর্বল হয়ে যাবে। তো এখন দেখা গেছে কি, এটা যখন দীর্ঘদিন থাকে তখন একসময় তার আর শুক্রাণু থাকে না। তখন এই যারা অ্যালোপ্যাথিক ডাক্তার, ওনারা পরীক্ষা নিরীক্ষা রোগীদেরকে বলে দেয় যে আর কিছু করার নাই। আসলে তাদের করার নাই, কিন্তু আমাদের কাছে আছে। আমরা যেখানে অ্যালোপ্যাথিক শেষ সেখানে হোমিওপ্যাথি শুরু। কারণ আপনাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে হোমিও ওষুধ কাজ করে না। কারণ আমি দীর্ঘ বাল্যকাল থেকে 30 বছর যাবৎ হোমিও চিকিৎসা করি মানুষের। আমার এই চেম্বারটার বয়স 22 বছর। তখন কিন্তু মোবাইল ছিল না, তখন কিন্তু এত ডিজিটাল ছিল না, তখন আমরা প্রমাণ রাখি নাই। এখন কিছুটা প্রমাণ রাখি, যেহেতু তারপরও বাধা আছে। কারণ অনেকেরই ছবি উঠানো যায় না, অনেকেরও সাক্ষাৎকার দেয় না, বিভিন্ন সামাজিকতার কারণে অনেকেই গোপনে চিকিৎসা নেয়। অনেক অ্যালোপ্যাথিক ডাক্তার আমার থেকে চিকিৎসা নেয়, কিন্তু আসলেই সেটা গোপনে নেয়, সেটা অনেকে জানে না। তো আমরা যতটুকু সম্ভব কিছু প্রমাণ রাখি। কারণ মানুষ যে বলে হোমিও ওষুধে কাজ করে না, এখন আমি একটা টিউমার রোগীর ওষুধ দিছি, এটা কিছু প্রমাণ রাখি। একটা আসিল রোগীর ওষুধ দিছি, এটা প্রমাণ রাখি। একটা গলগণ্ড রোগী, একটা মেসের রোগী, এটা প্রমাণ রাখি। আমি শুধু খাওয়ার ওষুধ, কোনো লাগানোর কোনো ওষুধ দিই না, কোনো বাটফারি কোনো চিকিৎসা করি না, শুধুমাত্র মুখে খাওয়ার ওষুধ দেয়। অটোমেটিক আসিল চলে যায়, টিউমার পেকে যায়, টনসিল ভালো হয়ে যায়, এগুলো কিছু প্রমাণ রাখি। কারণ অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেখানে অপারেশনের কাজ সেখানে হোমিও ওষুধের দ্বারা চিকিৎসা হয়। তো এখন এই শুক্রাণু
যেহেতু অন্ডকোষে যখন সে গনোরিয়া রোগে আক্রান্ত হয় তখন তার এখানে শুক্রাণু থাকতে পারে না, আর শুক্রাণু না থাকলে তার সন্তান হবে না। তো এখন দেখা গেছে তার 10% আছে অথবা 15% আছে, এখন তার বাচ্চা হবে না। তো এটাকে কি করতে হবে, এটাকে আস্তে আস্তে শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করতে হবে। তার যে সমস্যাটা আছে সেই বীজটাকে অপসারিত করতে হবে। বীজটা যখন অপসারিত হবে তখন অটোমেটিক তার শুক্রাণু উৎপাদিত হবে। এখন দেখা গেছে এই গনোরিয়া রোগটা যখন একটা মহিলার জরায়ুত আক্রমণ করে তখন কিন্তু তার এখানে বাচ্চা কনসিভ হবে না, অথবা তার বাচ্চা 2 মাস 3 মাস কনসিভ হওয়ার পরে বাচ্চাটাকে ছেড়ে দিবে। একটা পলিথিন যখন আপনার 2 কেজি ক্ষমতা সম্পন্ন ওজনের, এটা যদি 5 কেজি দেন এটা অটোমেটিকই পলিথিনটা নিচ থেকে ছিদ্র হয়ে যাবে, অথবা এটা চলাই যাবে, অথবা এটা মানে নষ্ট হয়ে যাবে। ঠিক জরায়ুটা যখন গনোরিয়া রোগে আক্রান্ত হয় তখন কিন্তু তার যে ধারণ ক্ষমতা থাকে না, তখন এই 2 মাস 3 মাস 4 মাসে বাচ্চা গর্ভপাত হয়ে যায় বা কনসিভ হয় না। তো এখন এই যে ডিম্বাণু যেখানে উৎপাদিত হয় ওভারি, সেখানেও গনোরিয়া রোগে আক্রমণ করলেই এখানে সিস্ট দেখা যায়, হয় পানি জাতীয় সিস্ট অথবা বিভিন্ন ধরনের সিস্ট হয়, অথবা যেই নাল দিয়া যেটাকে আমরা টিউব বলি ডিম্বাণু আসে সেটা ব্লক হয়ে যায় এই গনোরিয়া রোগের কারণে। তো এখন আমরা অনেকে আসলে মহিলাদেরকে দায়ী করি, যে অপবাদ দেই সন্তান না হওয়ার কারণ। আসলে যখন একটা মানুষ বিয়ে করে তখনই স্বামী বা স্ত্রীর একজনের যদি গনোরিয়া থাকে উভয়জনের সেটা আক্রান্ত হয়ে যায়। আর চিকিৎসা নিতে হলে উভয়কে নিতে হবে, একজনকে চিকিৎসা নিয়ে কখনোই রোগ মুক্তি হওয়া সম্ভব না। এখন যখন একসাথে দুজন গনোরিয়া রোগের আক্রমণ চিকিৎসা নেবে তখন দুজনের এই উপবিষগুলা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। যখন শরীর বিষমুক্ত হবে, যখন তার রোগগুলো ভালো হবে, তখনই তার বাচ্চা ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গর্ভধারণ করবে। তো এখন যে ধাতু পাতলা, অনেকেরই ধাতু পাতলা, তো ধাতু পাতলা থাকার কারণে শুক্রাণু পরিমাণও কম থাকবে। তো এখানে এই যে ধাতু পাতলার কারণে প্রায় পুরুষেরই যৌন সমস্যা, কারণ আমরা অনেকেই বিভিন্ন বয়স হয়ে বিয়ে করে অথবা বিভিন্ন কারণে অকারণেই এটাকে শাসন করে, অনেকে এটাকে ক্ষতিগ্রস্ত করে। তো এটার কারণেই তার ধাতুটা দুর্বল হয়ে যায়। তখন দেখা গেছে তার সহবাসের স্থায়িত্ব কমে যায়, আর সহবাসের স্থায়িত্ব কমে যাওয়ার কারণে তার ওখানে শুক্রাণুও কম থাকে। অনেকে দেখা গেছে সহবাস করার পরে তার বীর্যপাত হয় না। এখন এই বীর্যপাত না হলে তো বাচ্চা হবে না। তো এগুলো আসলে যে ধাতু পাতলা অথবা স্থায়িত্ব কম অথবা এখানে শুক্রাণুগুলো দুর্বল, এগুলার সুন্দর চিকিৎসা হোমিও জগতে আছে। এখন আমাদের আসলে আমরা হোমিও ডাক্তাররা অনেক সময় দেখা গেছে এই ভালো মানের যে জার্মানি ওষুধগুলা অনেক সময় দিতে পারি না দেওয়ার একটাই কারণ, অনেকে আমরা 2000, 3000, 4000 টাকা যখন রুগীকে বলি, রুগীরা মনে হয় যে হঠাৎ চমকি যায়, হ্যাঁ এত টাকা কেন। আসলে যখন হসপিটালে গিয়ে 20, 30, 50, 1 লাখ 2 লাখ খরচ করেন তখন কিন্তু চমকেন না, কিন্তু হোমিও চেম্বারে আসলে হঠাৎ চমকে যান। তখন আপনাকে ভালো ওষুধ দেওয়া যাবে না, কারণ একটা না ওষুধ যদি 10 টাকা হয় সেখানে আমার 8 টাকা বা 9 টাকা এখানে আমার খরচ আছে, হয়তো 1 টাকা লাভ হবে অথবা 2 টাকা লাভ হবে, কিন্তু পুরো 10 টাকা লাভ হবে না। আপনাকে আমি যদি ভালো মানের ওষুধ দেই অবশ্যই আপনার 100% জায়গায় 50%, 60%, 70% কাজ হবেই ইনশাল্লাহ। কারণ এখানে ভালো কোয়ালিটির ওষুধ দিলেই এটা অবশ্যই কাজ করবে, কারণ ওষুধটা তো বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়, এটা মানুষের প্রয়োজনে তৈরি করা। তো এখানে ওষুধ যেমন পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশ বিভিন্ন দেশের ওষুধ আছে, এবং জার্মানের আছে, সুইজারল্যান্ডের আছে, বিভিন্ন ধরনের মহিলাদের যে আমরা চিকিৎসা করি জরায়ু ওভারির সমস্যা, জরায়ু ইনফেকশন, এগুলোর জন্য সুইজারল্যান্ডের একটা ওষুধ আছে, সেটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয়। এই স্বর্ণ দিয়ে যে ওষুধটা তৈরি করা হয়, তো এটা 250 গ্রাম ওষুধের দাম হলো 9000 টাকা। এখন আমরা যদি রুগী আমার কাছে 100-200 টাকা নিয়ে আসে, আমি কি ওই ওষুধগুলো দিতে পারবো? কখনো না। কারণ রুগীকে যদি ভালো মানের ওষুধ দিতে হয় তবে অবশ্যই টাকা খরচ করতে হবে এবং বিশ্বাস করতে হবে। যেহেতু আপনি হতাশাগ্রস্ত, গতকালকে একজন রুগী আসছে আমার চেম্বারে, ওনার আগে শুক্রাণু ছিল 60%,
এখন উনি যখন এটা সঠিক চিকিৎসা না হওয়ার কারণে এটা চলে আসে 5%-এ, তো উনি তখন 5% যখন আসলো, উনি কিছু চিকিৎসা করার পরে এটা 10% আসে, পরবর্তীতে এটা এই যে 14% আসছে। তো আসার পরে এখন এই 14% মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তার বাচ্চা হচ্ছে না। তো এখন 10 বছর বিয়ের বয়স। তো গতকালকে তাকে স্বামী স্ত্রী উভয়কে চিকিৎসা দেওয়া হলো। তো আরও গত সপ্তাহে একটা রুগী আসলো, তাদেরও 10 বছর বিয়ের বয়স। এখন স্বামী বিদেশ থেকে আসছে ছুটিতে, বাচ্চা কনসিভ হয় না, স্বামী আর 1 মাস আছে, তো উনি বিদেশ চলে যাবে। এখন আমার কথা শোনার পরে আসলো। তো এখন মেয়েটা এমন এক পর্যায়ে আসছে, মেয়েটা বলতেছে এবার কনসিভ না হলে সে আত্মহত্যা করবে, কারণ অ্যালোপ্যাথিক বহুত চিকিৎসা, বহুত টাকা ব্যয় করেছে, এখন সে আর কোনো চিকিৎসা করতেও রাজি নয়, কারণ ব্যর্থ। আর যখনই সে ব্যর্থ তখনই আমার কথা শোনার পর আমার কাছে আসছে। এখন আমি বলছি তার ওভারিতে অথবা জরায়ুতে ওই দিন কাগজ আনা নাই, বলছে টিউমার, তো ও হিসাব করে ওষুধ দিয়েছি। তো আসলে আমরা আমাদের এখানে অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যখন আসে তখন সে অস্থির হয়ে যায়, কখন ভালো হবে, কি 1 মাস, 15 দিন, 1 সপ্তাহ। আসলে কিন্তু এই কথাগুলো কিন্তু অন্য জায়গায় বলে না, আমাদের কাছে আসে বলে সমস্যা। আসলে ভালো করার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করি, তবে সময় নির্ধারণ করে কখনো কখনো চিকিৎসা দেওয়া হয় না। তবে বিশ্বাস থাকতে হবে এবং আস্থা থাকতে হবে। বিশ্বাস আস্থা যখন থাকবে, ধৈর্য যখন থাকবে, তখন কিছু না কিছু ফলাফল আসবে। তো আমার এই চিকিৎসা জীবনে আসলে আমি অনেক রুগীকেই চিকিৎসা দিয়ে এসেছি। অনেকেরই আসলে মহিলাদের বর্তমানে থাইরয়েডের সমস্যা। তো আমরা যে গলগণ্ড রোগটা অনেকের যখন গলা ফুলে তখন জানি, কিন্তু বর্তমানে যেহেতু প্রযুক্তির কারণে মেয়েদের কোনো সমস্যা হইলে যখন পরীক্ষা নিরীক্ষা করে তখনই এই থাইরয়েড সমস্যাটা ব্লাডে পায়। যখন দীর্ঘদিন ব্লাডে পায় তারপরেই আস্তে আস্তে এটা গলাতে আসে, ফুলে। এই থাইরয়েডের সমস্যাটার কারণেই মহিলাদের যে মাসিকের সমস্যা, 2 মাস 3 মাসে মাসিক হয় না বা বাচ্চা কনসিভ হয় না। আমার নিজের বোনেরও থাইরয়েডের সমস্যা ব্লাডে যখন ধরা পেল, তো ধরা খাওয়ার পরে তার বাচ্চা কনসিভ হয় না। আমি ওষুধ দেওয়ার পরে আল্লাহর রহমতে থাইরয়েডটা নীল হওয়ার পরে যাই, তার বাচ্চা কনসিভ হয়েছে। তো তার পরবর্তীতে আবার আরেকটা সন্তান হয়েছে। তো এরকম গত বছর আমি একটা রোগীর থাইরয়েডের সমস্যা ছিল ব্লাডে, তার 2 মাস 3 মাসে মিঞ্চ হয় না, 2 মাস 3 মাস চলে যায়। ওকে চিকিৎসা দেওয়ার পর আল্লাহর রহমতে এখন এই তো 15-20 দিন আগে বাচ্চা হয়েছে। তো আসলে যেখানে থাইরয়েডের সমস্যার জন্য প্রতি মাসে প্রতিদিন ওষুধ খেয়ে খেয়ে এটাকে নিয়ন্ত্রণ রাখে, আসলে আমাদের চিকিৎসা এটা সম্পূর্ণ চিকিৎসা হয়, কিন্তু সেখানে রুগীকে অ্যালোপ্যাথিক মরণ পর্যন্ত খেতে হবে। আর আমাদের যদি বলি 5 মাস 3 মাস 4 মাস, রুগীরা তখন অনীহা প্রকাশ করে। কিন্তু আমাদের চিকিৎসাটা যদি সঠিকভাবে পড়ে, এটা একবারে রোগ মুক্তি হওয়া যায়, একবারে এটা নীল হয়ে যাবে। তো বর্তমানে যে কথাটা বলতেছি সেটা হলো বন্ধ্যাত্ব, এবং এটা এবং খুবই মহামারীর মতন আকার ধারণ করছে। আর এগুলোই সম্পূর্ণ আসিলের কারণ। আর আসিলে মানে গনোরিয়া, গনোরিয়া মানে আসিল, আর এটাই প্রজননে সমস্যা করে, সেটাই উপবিষ। আর অনেকে বলবে যে আসিল আছে, আমার তো সন্তান হয়েছে। আসলে আসিল থাকলেও সন্তান হয়, কিন্তু সেটা আপনার প্রজননে যায় আক্রমণ করে নাই। প্রজননে যখনই আক্রমণ করবে তখনই বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হবে। আর এটা আসলে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা না, সেটা আসলেই অ্যালোপ্যাথিক বলেন, হোমিওপ্যাথিক বলেন, যারা এগুলো নিয়ে কাজ করে তাদেরই কথা। যে এখানে আমার কাছে একটা জিনিস আছে, কাগজ, এখানে গনোরিয়া মারাত্মক যৌন রোগ, আর সেটার যে জটিলতা সেটা হলো পুরুষের ক্ষেত্রে শুক্রনালী পথ বন্ধ হয়ে যেতে পারে। কেন? গনোরিয়ার কারণে শুক্রনালী পথ বন্ধ হয়ে যেতে পারে, গনোরিয়ার কারণে শুক্রাশয় নষ্ট হয়ে যেতে পারে, যেটাকে আমরা শুক্রাণু বলি। ফলে যৌনরসে বীর্যকোষ থাকে না। এই কারণে ব্যক্তিটি সন্তানের পিতা হতে পারে না। রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় যিনি তার সঙ্গে দৈহিক মেলামেশা করবেন তিনিও এই রোগে আক্রান্ত হবেন। রোগটি দীর্ঘমেয়াদী
হওয়ায় প্রস্টেট গ্রন্থি সমস্যা হতে পারে, যেটা পুরুষের যে প্রস্রাব রাস্তা মাংস বৃদ্ধি, সেটা হলো গনোরিয়ার কারণেই তার কি হবে, শুক্রাণু পথ বন্ধ হয়ে যেতে পারে, শুক্রাণু উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, সেটা গনোরিয়ার কারণে। আর গনোরিয়াটাকে আমরা চিহ্নিত করি আসিল রূপে। আর মহিলাদের ক্ষেত্রে জটিলতা, দীর্ঘদিন আক্রান্ত থাকলে ডিম্বনালী ছিদ্রপথ বন্ধ হয়ে সন্তান ধারণের ক্ষমতা হারাতে পারে, সেটাকেই ডিম্বনালীর পথ, যেটাকে আমরা টিউব বলি, সেটা কী হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। এটা কেন? গনোরিয়া রোগের কারণে। আর গনোরিয়া রোগ মানে আসিল। আর কি হয়, সন্তান ধারণের ক্ষমতা হারাতে পারে, প্রস্রাবের জ্বালা ফোড়া ব্যথা ছাড়াও মূত্রাশয়ের প্রদাহ হতে পারে। আক্রান্ত নারী সন্তান প্রসব করলে সন্তানের চোখ ও জীবাণুর মাধ্যমে আক্রান্ত হতে পারে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হাঁটু বা গোড়ালিতে ফুস জমে গিরা ফুলে যেতে পারে, দেখা দিতে পারে বাত ব্যথার মতো উপসর্গ। আমরা যে অনেকেই বাতে আক্রান্ত, আমরা ক্যালসিয়াম শক্তিশালী জিনিস খাই, বাতকে আমরা মনে করি শরীরে ক্যালসিয়াম কমে গেছে, আসলে এটা হলো সম্পূর্ণ একটা ভিত্তিহীন। আমরা দৈনিক ক্যালসিয়ামের ওষুধ খাই, বাতের ব্যথা কমায়, আসলে সেটাই গনোরিয়া। এখানে যে কথাটা লেখছি, উনি একজন অ্যালোপ্যাথিক ডাক্তার, উনি হলো চর্ম যৌন অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ, উনি আল রাজি হসপিটাল, যেটা ফার্মগেট। ওনার কথা আর আমাদের হোমিও একই কথা, যে আসলে আমাদের জয়েন্টে যে ব্যথাগুলো, সেটা এখানে পুষ জমে, সেটা কী কারণে? গনোরিয়া রোগের কারণে। আর যখনই আমাদের শরীরে ব্যথা বেদনা দেখা দেয়, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা দেখা দেয়, তখন আমরা ক্যালসিয়াম ওষুধ খাই ব্যথাটাকে কমানোর জন্য। আসলে এখানে আপনার গনোরিয়া রোগের কারণে আপনার ওই জয়েন্টগুলো ফুলে গেছে বা ব্যথা করে, এখানে ক্যালসিয়াম খাওয়ার পরে আপনার শরীরে শক্তি আসার কারণে আপনার ব্যথাটা সাময়িক কমছে। আসলে এটা চিকিৎসা না, এটা চিকিৎসা করতে হলে এখানে আপনাকে গনোরিয়া রোগের চিকিৎসা করতে হবে। আমাদের যে হোমিও মতে যার শরীরে বাত আছে তার শরীরে গনোরিয়া রোগ আছে। আর গনোরিয়া রোগটাই হইলো, এটার উপসর্গ হলো আসিল। আসিল আছে মানে আপনার শরীরে গনোরিয়া রোগ আছে। এবং এটা আপনি নিজে অর্জিত হতে পারে, বংশগত হতে পারে, সেলুনের মাধ্যমে, সেলুনের ব্লেডের মাধ্যমে আসতে পারে, অথবা পাবলিক টয়লেট থেকে আসতে পারে। কোথায় থেকে আসবে সেটা বলা যায় না। যদি যারা অন্য নারীর সাথে মেলামেশা করে, সারা নিজেরাই বলতে পারবে তারা জীবনে কি এটা করছে কিনা। আর যারা এটা করে নাই, তাদের শরীরে আসিল থাকা মানিয়েই কোনো না কোনো কারণে বংশগত হতে পারে, সেলুনের মাধ্যমে হতে পারে, পাবলিক টয়লেটের মাধ্যমে হতে পারে, বিভিন্ন কারণেই এটা আসতে পারে। আর বাত মানিয়ে গনোরিয়া, বাতের চিকিৎসা ক্যালসিয়াম না, বাতের চিকিৎসা হলো গনোরিয়া রোগের চিকিৎসা। আর সেটাকে বিবাহিত লোকে চিকিৎসা নিতে হলে যৌন মিলন যাদের কন্টিনিউ, তারা কিন্তু স্বামী স্ত্রী চিকিৎসা নিতে হবে। আর স্বামী স্ত্রী চিকিৎসা না নিলে কখনোই বাত রোগ বলেন, আসিল বলেন, যে এগুলা জটিল যে রোগগুলা, আসিল থেকে অনেক রোগ সৃষ্টি হয়। এটা যেহেতু উপবিষ, এটা শরীরে যেখানে আক্রমণ করবে সেখানেই রোগ সৃষ্টি হবে। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।